ওকে, আজকে আমরা ক্লাস 10-এর টেস্ট পেপারে পেজ নাম্বার 97-এর কিছু ক্রিটিক্যাল ম্যাথ যেগুলো আটকাতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। ফার্স্ট আমাদের দেখতে হবে একের 4 নাম্বার কোশ্চেন। একের 4 নাম্বার কোশ্চেনটা আমাদের ছিল যে ত্রিভুজ এবিও এর একের 4 নাম্বার কোশ্চেনটা ছিল ত্রিভুজ এবিও এর পরিকেন্দ্র সি কোণ সিএবি ইকুয়াল টু যদি 50 ডিগ্রি হয় তাহলে কোণ এওবি সমান সমান কত? ফাইন। তা আজকে মনে কর এই হচ্ছে ত্রিভুজ এবিও ত্রিভুজের পরিকেন্দ্রটা বলে দেওয়া আছে সি। এবার পরিকেন্দ্র ব্যাপারটা কি? পরিকেন্দ্র মানে হচ্ছে আমরা সম্পাদ্য পরিবৃত্ত করেছি, সে পরিবৃত্ত মানে হচ্ছে একটা ত্রিভুজকে বেষ্টন করে বাইরে দিয়ে এই 3টে শীর্ষবিন্দু টাচ করে বাইরে দিয়ে যে বৃত্তটা অঙ্কন করা হয় সেটা হচ্ছে পরিবৃত্ত, আর সেই পরিবৃত্তের কেন্দ্রই হচ্ছে আমাদের গিয়ে পরিকেন্দ্র। এবার প্রশ্নে জাস্ট যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে এই সিএবি এই অ্যাঙ্গেলের মানটা বলে দিয়েছে, দ্যাট ইজ 50 ডিগ্রি 50 ডিগ্রি। আর ওরা জানতে চেয়েছে এ ও বি এই কোণের মান। ঠিক আছে, এই 3-4 রকমের ইনফরমেশন দেওয়া আছে যে এবিও ত্রিভুজের পরিকেন্দ্র সি, তাহলে আমরা বুঝে নিলাম যে তার মানে একটা পরিবৃত্ত আছে, ভালো কথা। আর সেখান থেকে সিএবিটা বলে দিয়েছে 50, তাহলে এও বিটা কত এটা জানতে চেয়েছে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা বুঝতে হবে যে এই যে ভেতরে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস এসিবি, এই এসিবি ট্রায়াঙ্গেলের এসি আর বিসি এরা পরস্পর সমান। কেন সমান? কারণ সি যদি বৃত্তের কেন্দ্র হয় মানে পরিকেন্দ্র হয় তাহলে এসি তো ব্যাসার্ধ বোঝাবে, আবার বিসিটাও ব্যাসার্ধ বোঝাবে, বিকজ এটা একটা পরিবৃত্ত আর সিটা পরিকেন্দ্র, আর একই বৃত্তের ব্যাসার্ধটা সর্বদা কী হয়? সমান। সেই কারণে এসি আর বিসি পরস্পর সমান। তো যেই কারণে এসি আর বিসিটা সমান, একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় ঠিক তার অনুরূপ কোণগুলো কী হয়? সমান। সেই কারণবশত সি এ বি আর সি বি এ এই দুটো কোণের মানও সমান আমাদের। একটা 50 ডিগ্রি বলে দেওয়া আছে মানে আরেকটাও 50 ডিগ্রি। আবার এটাও আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো যদি 50 হয় তাহলে এই কোণটা মানে এ সি বি এই কোণের মানটা কত বেরোবে? দুটোকে যোগ করে 180 থেকে বাদ দিয়ে দিতে হবে, দ্যাট ইজ 80 ডিগ্রি। তার মানে এসিবিটা বেরিয়ে গেল আমার হচ্ছে 80 ডিগ্রি। এবার আমরা একটা উপপাদ্য করেছিলাম যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে বাইরে যে বৃত্তটা দেখতে পাচ্ছি এই বৃত্তটার উপরে এবি একটা বৃত্তচাপ দেখা যাচ্ছে। এই এবি বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু কে এ আর বি, এই দুটো প্রান্তবিন্দু কেন্দ্রে গিয়ে যুক্ত হয়েছে সি বিন্দুতে। তার মানে এসিবি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এ সি বি এটা কেন্দ্রস্থ কোণ। আবার ওই একই বৃত্তচাপ এবি বৃত্তচাপেরই দুটো প্রান্তবিন্দু এ আর বি পরিধির ওপর গিয়ে যুক্ত হয়েছে ও বিন্দুতে। তার মানে এ ও বিটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এসিবি হচ্ছে কেন্দ্রস্থ আর এ ও বিটা হচ্ছে বৃত্তস্থ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে এসিবি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এ ও বি। এসিবি আমরা বের করে ফেলেছি 80 ডিগ্রি, সেটা বসিয়ে দেওয়া হলো, সেখান থেকে ক্যান্সেলেশন করে আমার এ ও বিটা বের হলো 40 ডিগ্রি, দ্যাট ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3-এর 3-এরটা সত্য মিথ্যা বলেছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির থেকে বেশি হলে একটা স্তম্ভের উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের থেকে বড় হবে। একটা স্তম্ভের উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের থেকে বড় হবে, সত্যি না মিথ্যা? সত্য হবে অপশনটা, বিকজ কেন? আচ্ছা, সাপোজ এবিটা মনে কর খুঁটি, এবি হচ্ছে আমার একটা খুঁটি বা লম্বা কোনো একটা গাছ বা পোস্ট বা যাই হোক। এবার সাধারণত আমরা জানি যদি মনে কর সূর্যের উন্নতি কোণ এখানে 45 ডিগ্রি বলেছে, ভালো কথা, যদি সূর্যের উন্নতি কোণ থিটাই হয় তাহলে এবি স্তম্ভের ছায়াটা সামনের দিকে পড়বে। তার মানে এবির ছায়াটা হচ্ছে বিসি, কোন যা কিছু হোক কি। তা এবি যদি আমার খুঁটি হয়, যে কোনো আলোক উৎস পেছনের দিকে থাকলে তাহলে তার ছায়াটা আমার সামনের দিকে পড়বে। তো সেই কারণবশত এবির ছায়াটা হচ্ছে আমার বিসি হলো। এবার সেই অনুযায়ী আমরা যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে শিখে এসেছি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। প্রশ্নে বলে দিয়েছে থিটা মানে কোণের মানটা এখানে উন্নতি কোণটা 45, তাহলে ট্যান 45 ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সো এবি বাই বিসি। ট্যান 45-এর ভ্যালু কত? 1। তার মানে এবি বাই বিসি ইকুয়াল টু 1, কোণাকুণি গুণ করে দিলে এবি ইকুয়াল টু বিসি। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি 45 ডিগ্রি হয় উন্নতি কোণটা, তার মানে স্তম্ভের দৈর্ঘ্য আর তার ছায়ার দৈর্ঘ্যটা সেম। বাট এখানে জানতে কি চেয়েছে যে যদি 45 ডিগ্রি থেকে আমি বাড়াই তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? আজকে মনে কর এই হচ্ছে আমার খুঁটিটা ছিল এবি, এটা ছিল আমার 45, তাই তো? এবার এটাকে সাপোজ উন্নতি কোণটা বাড়ানো মানে কি? কোণটা আস্তে আস্তে এই দিকে সরবে। এই হচ্ছে মনে কর নেক্সট কোণ ডি বিন্দুতে, এটা ছিল সি বিন্দুতে 45 ডিগ্রি, আর ডি বিন্দুতে খুঁটির উন্নতি কোণ হচ্ছে আমার মনে কর সাপোজ ধরলাম 60 ডিগ্রি। তখন কিন্তু খুঁটিটা কিন্তু একই আছে এবি, কিন্তু ছায়াটা তখন কী হয়ে গেছে? বিডি।
তার মানে আমি যদি উন্নতি কোণটা 45 থেকে বাড়িয়ে 60 করি, তখন স্তম্ভের উচ্চতাটা তার ছায়ার দৈর্ঘ্যের থেকে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। মানে স্তম্ভটা অ্যাকচুয়ালি একই দৈর্ঘ্য রয়েছে, কিন্তু ছায়াটা ছোট হয়ে গেছে। তার মানে উন্নতি কোণটাকে যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের থেকে বাড়বে। হলো একই সূত্রে বলে রাখি, যদি উন্নতি কোণটাকে কমানো হতো, মানে 45 থেকে মনে কর কোণটাকে কমিয়ে এটা 30 ডিগ্রি করা হলো, কমানো মানে এদিকে, বাড়ানো মানে, তখন ছায়া কিন্তু মনে কর ই বিন্দুতে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, খুঁটি সেই এবি আছে, কিন্তু তখন ছায়াটা হচ্ছে আমার ডিই। তাহলে সেক্ষেত্রে কিন্তু ছায়ার দৈর্ঘ্য আমার খুঁটির দৈর্ঘ্যের থেকে বড় মনে হবে, এটা বলে রাখলাম। তা যাই হোক, এখানে আমাকে যেটুকু জানতে হবে যে উন্নতি কোণটাকে যদি বাড়াই, সেক্ষেত্রে স্তম্ভের উচ্চতা ছায়ার থেকে বড় হবে যদি উন্নতি কোণটাকে বাড়ানো হয়। তার মানে এখানে অপশানটা হচ্ছে সত্য। 4-2 কোশ্চেনটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হলে এ প্লাস সি ইজ টু বি এর মান নির্ণয় করো। তো এখানে আমাকে এটা গিভেন ইনফরমেশন দেওয়া আছে, যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সেখান থেকে সবকটাকে আমরা প্রথমে এক সাইডে নিয়ে এসেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0। এবার বোথ সাইডে আমরা 2 মাল্টিপ্লাই করে দিয়েছি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, পুরোটা। বাঁ দিকেও 2, ডান দিকে তো 0 ছিল, তাই 2 মাল্টিপ্লাই করলে 0। এতে লাভ কী হবে, এদিকে এই যে 2a স্কোয়ার, এই 2a স্কোয়ার থেকে আমরা একটা স্কোয়ারকে নিলাম, মাইনাস 2ab নিলাম, আর 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ারকে নিলাম, তাহলে এটাকে একটা পেয়ার করলাম, এটা একটা ফর্মুলা চলে আসবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার ওই 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার নিয়েছিলাম, তাহলে একটা বি স্কোয়ার আছে, সেটাকে একটা বি স্কোয়ার নিলাম, মাইনাস 2bc নিলাম, আবার 2c স্কোয়ার থেকে একটা সি স্কোয়ারকে বের করে নিলাম, এটাও একটা ওই a মাইনাস বি হোল স্কোয়ারের মতো ফর্মুলা আসবে। লাস্ট কী পড়ে রইল, একটা সি স্কোয়ার, একটা এ স্কোয়ার আর 2c, তাহলে একটা সি স্কোয়ার নিলাম, 2c এটাকে নিলাম, আর একটা এ স্কোয়ার নিলাম, ইকুয়াল টু 0। তাহলে এটা আমার a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও একই রকম b মাইনাস সি হোল স্কোয়ার, এটাও একই রকম c মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা ছোটোবেলা শিখে এসেছি, যদি কোনো বর্গের যোগফল, যদি কোনো বর্গের যোগফল শূন্য হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে, আলাদা আলাদাভাবে শূন্য হবে। যদি কোনো বর্গের যোগফল শূন্য হয়, তাহলে সেই এলিমেন্টগুলো আলাদা আলাদাভাবে শূন্য হবে। a মাইনাস বিটা 0, b মাইনাস সি 0, c মাইনাস এ 0, তাহলে সেখান থেকে a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, আর সি ইকুয়াল টু এ বেরোলো। তো আলটিমেটলি কী বেরোলো, যে a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, তিনটেই সমান। এইবার আমাকে এখানে প্রমাণ করতে বলেছে a প্লাস সি ইজ টু বি, এ প্লাস সি ইজ টু বি মানে তিনটেই তো সমান, আমি এর জায়গাতেও বি লিখতে পারবো, সি এর জায়গাতেও বি লিখতে পারবো, যেহেতু তিনটেই সমান। ইজ টু বি, তাহলে বি প্লাস বি হচ্ছে 2b ইজ টু বি, বি কেটে গেলে 2:1, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, 4-এর 6 নম্বর কোশ্চেনটা ছিল, 4-এর 6 ছিল হচ্ছে একটি অর্ধগোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত কত। ভালো কথা, এখানে যে দুটো ঘনবস্তু নিয়ে আমার কথা চলছে, সেটা হচ্ছে একটা অর্ধগোলক আর একটা হচ্ছে চোঙ। সাধারণত আমরা যেটা জানি, অর্ধগোলক মানে আমাদের জ্যামিতিক ঘনবস্তু হচ্ছে, মানে একটা বাটি হতে পারে, তারপরে উল্টানো গম্বুজাকৃতি কিছু বস্তু হতে পারে। তো সাধারণত অর্ধগোলক সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এবার অর্ধগোলকের আমি ধরে নিলাম ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে। এবার তার ব্র্যাকেটে উচ্চতা বলে লেখা আছে। উচ্চতা ব্যাপারটা কি, মানে আলটিমেটলি কিন্তু আমাকে অর্ধগোলক আর চোঙের উচ্চতারই অনুপাত চেয়েছে। এখন চোঙের নয় উচ্চতা হয়, অর্ধগোলকের সেভাবে উচ্চতা বলে কিছু হয় না। এখানে আমাকে অর্ধগোলকের ব্যাসার্ধটাকেই উচ্চতা হিসাবে কনসিডার করতে হবে। কারণ সাপোজ মনে কর আমি একটা বাটিকে উল্টে রাখলাম, কি কোনো অর্ধগোলকাকৃতি কোনো ঘনবস্তুকে উল্টে রাখলাম, তাহলে তার কেন্দ্র থেকে, মানে ভূমির তলটা থেকে, এই সমতলটা থেকে তার ওপরের সারফেসটা পর্যন্ত যে দূরত্ব হচ্ছে, সেটাই ওর উচ্চতা হিসাবে কনসিডার করতে হবে বা ভাবতে হবে। তো অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে তো পরিধি পর্যন্ত দূরত্ব আমাদের সেটার ব্যাসার্ধ বলে। তার মানে অর্ধগোলকের ক্ষেত্রে এর যে ব্যাসার্ধ যেটা, সেটাকেই এর উচ্চতা হিসাবে আমাকে কনসিডার করতে হবে, বিকজ এটাই অর্ধগোলকের উচ্চতা। যদি এটা গোলক হতো, সাপোজ মনে করো পুরোটা হতো গোলক, তখন আবার ব্যাস যেটা হতো সেটাকে গোলকের উচ্চতা হিসাবে কনসিডার করতে হবে। তো যাই হোক, তো এটা উচ্চতা হিসেবে ভেবে রাখলাম, কারণ লাস্টে আমাকে ফাইনালি দুজনের উচ্চতার অনুপাত বের করতে হবে, তখন আমরা অর্ধগোলকের ব্যাসার্ধটাকেই উচ্চতা হিসেবে কনসিডার করি। যাই হোক,
অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কি। চোঙে আসি, চোঙের ব্যাসার্ধটাকে আমি আর ধরলাম। কেন আর ধরলাম? কারণ প্রশ্নের শুরুতে বলে দিয়েছিল এই দুজনের ব্যাসার্ধ সেম, তাই দুজনের ব্যাসার্ধটাকে আর ধরা হলো। উচ্চতা, চোঙের উচ্চতাটাকে এইচ ধরা হয়েছে। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আমরা সবাই জানি। এবার প্রশ্নে বলে দিয়েছে এই দুজনের মানে অর্ধগোলক আর চোঙ এই দুটো জিনিসের আয়তনও পরস্পর সমান। প্রশ্নানুসারে এই দুটো জিনিস হচ্ছে সমান। সেক্ষেত্রে আমরা পাই পাই কেটে দিলাম, বোথ সাইড থেকে দুটো করে আর কাটা গেল, মানে আর স্কোয়ার আর এদিকে আর কিউব, তাহলে দুটো আর কেটে গেল। তাহলে এইচ ইকুয়াল টু পড়ে থাকছে 2r/3, এদিকে 2r/3 এইচ পড়ে থাকছে। এবার তাহলে দুটোর উচ্চতার অনুপাত, দুটো জিনিসের উচ্চতার অনুপাত। তাহলে প্রথমেই বলেছিলাম অর্ধগোলকের উচ্চতা মানে হচ্ছে তার ব্যাসার্ধটাকে আমরা তার উচ্চতা হিসাবে কনসিডার করছি, আর চোঙের উচ্চতা মানে তো এইচ। তাহলে আর এইচের মানটা আমরা বের করেছি 2r/3, বোথ সাইড থেকে আর আর কেটে গেলে কোনাকুনি গুণ করে হচ্ছে 3:2। এটাই হচ্ছে আমার দুজনের উচ্চতার অনুপাত। কোশ্চেন নাম্বার 7-এরটা, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তটার ব্যাস এবং কোণ এসিডি হচ্ছে 25 ডিগ্রি। এবি সমান্তরাল সিডি হলে বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো নির্ণয় করুন। তো ফার্স্ট অফ অল এই যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা গ্যাদার করি, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবি আর সিডি সমান্তরাল 2 নম্বর, এবিটা ব্যাস বলা আছে 3 নম্বর, আর এসিডি এই কোণের মানটা 25 ডিগ্রি বলেছে। এই বলে ওরা আমাকে বৃত্তস্থ চতুর্ভুজের এই 4টে কোণটা মানে ডি কোণ, পুরো এই সি কোণ, এই বি কোণ আর এই পুরো এ কোণের মানটা জানতে চেয়েছে। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে যেহেতু এই যে এবিটা ব্যাস বলা ছিল, এবি ব্যাস বলা অর্থ মানে কি, এসিবি এটা কীরকম কোণ হবে? এবি ব্যাস, তার মানে এসিবি তো অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এটা অর্ধবৃত্তচাপ। তাহলে যেহেতু এবিটা ব্যাস, এবিটা অর্ধবৃত্তচাপ, সেই কারণে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। যদি এটা 90 হয়, এটা 25 বলা আছে, তাহলে এই পুরো কোণটা বেরিয়ে যাবে আমাদের এখান থেকে, বিসিডি এই পুরো কোণটা 90 + 25 দ্যাট ইজ 115 ডিগ্রি। এটা হচ্ছে আমার টোটাল বিসিডি কোণের মান হয়ে গেল। এবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক অর্থাৎ এদের পরস্পরের যোগফল, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। এর মধ্যে বিসিডিটা আমার 115 ডিগ্রি বেরিয়েছে। তাহলে বিএডি এই পুরো কোণটা বের করতে পারবো আমরা, 180 থেকে 115 বাদ দিয়ে দিই, তাহলে বিএডি কোণটাও বেরিয়ে গেল আমার 65 ডিগ্রি। দুটো কোণ বেরিয়ে গেল, ওকে ফাইন। এবার আসি আমরা আরেকটা, এইদিকে এবি আর সিডি সমান্তরাল বলে দেওয়া ছিল প্রশ্নের শুরুতে, এবি আর সিডি সমান্তরাল, তাহলে তাদের ছেদকটাকে এসি। এবি আর সিডি যদি সমান্তরাল হয়, ছেদক হচ্ছে এসি। সেই কারণবশত এই যে এসিডি কোণ আর এই যে সিএবি এই কোণটা, এরা পরস্পর কীরকম কোণ হবে? সিএবি আর এসিডি এরা পরস্পর হচ্ছে একান্তর কোণ। যেহেতু এবি আর সিডি সমান্তরাল এবং এসি হচ্ছে ছেদক, একান্তর কোণ পরস্পর সমান, তাই এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। এবার জাস্ট এই ত্রিভুজটা ফলো আপ কর, এসিবি, জাস্ট এই ত্রিভুজটা, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 25 ডিগ্রি, তাহলে এই কোণটা তিনটের যোগফল যেহেতু 180, 90 + 25 করে 180 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে সেখান থেকে আমরা এবিসি কোণটাও পেয়ে গেলাম, যেটা 65 ডিগ্রি। অবভিয়াসলি যদি এবিসি 65 হয়, তাহলে এডিসি কী করে বের করবো? বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি একটা, তাহলে বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবিসি হচ্ছে 65 ডিগ্রি হলে এডিসি হওয়া উচিত 180 - 15, সরি একটু ভুলে গেছে, 180 - 65 হবে এটা, 180 - 65 দ্যাট ইজ 115, ওকে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8টা বলেছে যদি আর cos বিটা = ½ এবং আর sin বিটা = √3/2 হয়, তাহলে আর এর মান নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানটায় আমাকে দুটো ইনফরমেশান দিয়েছে, একটা হচ্ছে আর cos বিটা = ½ এটা 1 নম্বর ইনফরমেশান দেওয়া আছে, আর sin বিটা = √3/2 এটা 2 নম্বর ইনফরমেশান দেওয়া আছে। এখান থেকে আর এর মানটা বের করতে বলেছে। তো আমরা ফার্স্টে যেটা করলাম, 1 নং সমীকরণকে বর্গ করলাম, 2 নং সমীকরণকে বর্গ করলাম, বর্গ করে দুটোকে যোগ করে দিলাম, মানে 1 স্কোয়ার + 2 স্কোয়ার করা হবে। সেক্ষেত্রে লাভ কী হবে? সেক্ষেত্রে লাভ বলতে বাদিকে হবে r² cos² বিটা প্লাস r² sin² বিটা, r² cos² বিটা প্লাস r² sin² বিটা ইকুয়াল টু ডান দিকে হচ্ছে ½ স্কোয়ার মানে 1/4 প্লাস √3/2 স্কোয়ার মানে 3/4, ওকে। r² কমন নিলে cos² বিটা প্লাস sin² বিটা, 4 লসাগু নিলে 1 + 3,
কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এর ভ্যালু কত 1, তার মানে এখানে বাদিকে পড়ে থাকছে আর স্কোয়ার, আর ডান দিকে 1 + 3 হচ্ছে 4/4, 4/4 কেটে গেলে হচ্ছে 1, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে বোথ সাইডে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আর ইকুয়াল টু বেরোবে হচ্ছে +-1, বোথ সাইডে বর্গমূল করার পর। ওকে ফাইন, তাহলে কোশ্চেন নাম্বার 8 হলো। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 10, যেটা বলেছে এ বি সি ডি ই এর গড় এম হলে এ প্লাস কে, বি প্লাস কে, সি প্লাস কে, ডি প্লাস কে এবং ই প্লাস কে এর গড় এম ও কে দিয়ে প্রকাশ করে। গড় বলতে আমরা সাধারণত কী বুঝি, যে কটা নাম্বার, একদম পাতি গড় বলতে যে কটা নাম্বারের গড় বের করতে বলেছে সেই সব কটাকে যোগ করে যতগুলো নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে ভাগ করে দেয়। যেমন এ বি সি ডি ই এর গড় মানে কি 5টা নাম্বার, 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ। এটা প্রশ্নে বলে দিয়েছে, কত বলেছে এম, তো সেখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই কোনাকুনি গুণ করে বেরোচ্ছে 5m। এবার আমাকে বের করতে বলেছে এ প্লাস কে, বি প্লাস কে, সি প্লাস কে, ডি প্লাস কে, ই প্লাস কে এর গড়টা। এখানেও কিন্তু 5টা নাম্বারই আছে, তো জেনারেল গড়ের অনুযায়ী আমরা 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ, যেহেতু নাম্বার অফ টার্মস 5 এখানে, তাহলে আলাদা করে এ বি সি ডি ইটাকে একসাথে রাখলাম, আর কে কটা রইল 5টা, তাই 5k/5। এবার এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ প্লাস ই এর মানটা বের করে নেওয়া আছে আমাদের 5m, বসিয়ে দেওয়া হলো 5m + 5k/5। উপর থেকে যদি 5 কমন নিই তাহলে k + m/5, 5 কেটে গেল, সো k + m। কোশ্চেন নাম্বার 11 বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখা যাক আমাদের, আমরা ধরে নিই যদি গোলকের ব্যাসার্ধটা r একক ধরে দিলাম, 11 নম্বর কোশ্চেন, r একক ধরে নিলাম, তো জেনারেলি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। এটা কিন্তু চেঞ্জের আগে, মানে গোলকের ব্যাসার্ধ পরিবর্তনের আগে, তাই এটাকে প্রাথমিক মান হিসাবে কল্পনা করা হচ্ছে। বক্রতলের ক্ষেত্রফলের প্রাথমিক মানটা হচ্ছে 4πr²। এরপরে আমাদের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হয়েছে, তাহলে নতুন ব্যাসার্ধটা কত হবে, আগের ব্যাসার্ধটা তো r একক ধরা ছিল, তাহলে এবার 20% বৃদ্ধি করা হলে নতুন ব্যাসার্ধ হবে r + 20% × r। সেখান থেকে ক্যালকুলেট করে নতুন ব্যাসার্ধটা আমাদের বেরোলো 6r/5 একক, নতুন ব্যাসার্ধ, ভালো কথা। এবার আমরা যদি বক্রতলের ক্ষেত্রফলটা বের করি তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী 4πr² মানে ব্যাসার্ধের স্কোয়ার, কিন্তু ব্যাসার্ধ নতুন ব্যাসার্ধ হচ্ছে 6r/5, তো সেই কারণে 4π × 6r/5 তার হোল স্কোয়ার। এটা পরিবর্তনের পর, তাই এটাকে অন্তিম মান হিসাবে কল্পনা করা হচ্ছে। এবার যে কোনো আয়তন হোক, ক্ষেত্রফল হোক, যে কোনো কিছু শতকরা পরিবর্তনের ফর্মুলা হচ্ছে যার শতকরা পরিবর্তন বের করছি তার অন্তিম মান, মানে পরিবর্তনের পরের মানটা, মাইনাস প্রাথমিক মান বাই প্রাথমিক মান ইন্টু 100। অন্তিম মানটা কত 4π × 6r/5 তার হোল স্কোয়ার, মাইনাস প্রাথমিকটা কত 4πr² বাই প্রাথমিক মান কত 4πr² ইন্টু 100। এবার এই দুটোর থেকে আমরা 4πr² যদি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে পড়ে থাকবে 6² মানে 36/25 মাইনাস 1 বাই 4πr² ইন্টু 100। 4πr² পুরোটা কেটে গেল, 36/25 মাইনাস 1 বিয়োগ করার পরে আসছে 11/25 ইন্টু 100, 25 100 কেটে 4, 4 11 44, 44%। ওকে, চারের 12 আমাদের, 4-এর 12 কোশ্চেনটা ছিল যে sin 4x - 50° = cos 50° - x বলে cot x এর ভ্যালুটা বের করতে বলেছিল, ভালো কথা। তো প্রথমে এটা হচ্ছে গিভেন ইনফরমেশান, এদিকে সাইন দাও এদিকে কস দাও। আমরা পুরো কোণে শিখেছি, সাপোজ এটাকে যদি cos θ ভাবি, পুরোটাকে থিটা মনে করি, তাহলে cos θ পুরো কোণে ভাঙলে কী হয়, sin 90 - θ পুরো কোণ দিয়ে, তো সেটাই রিপ্রেজেন্ট করা হয়েছে যে পুরোটাকে মনে মনে থিটা ভাব, তো cos θটাকে লেখা হয়েছে sin 90 - θ, অথবা এদিকেও চেঞ্জ করা যাবে, এটাকে cos রেখে দিতাম, sin এই পুরোটাকে থিটা ভাবতাম, এটাকে লিখে দিতাম sin θটার জায়গায় cos 90 - θ, একই ব্যাপার, যে কোনো একটা দিক চেঞ্জ করব। সো এদিকে যদি একটু সিম্পলিফাই করে নিই, 90 - 50 হচ্ছে 40, মাইনাস মাইনাসে প্লাস এক্স, বোথ সাইড থেকে সাইন ক্যান্সেল হয়ে গেলে 4x - 50° = 40° প্লাস এক্স, প্লাস এক্সটা এদিকে নিয়ে এসে হচ্ছে 4x - x হচ্ছে 3x, আর মাইনাস 50টা এদিকে নিয়ে হচ্ছে প্লাস 50 মানে 90কে 3 দিয়ে কাটলে হচ্ছে 30°, তার মানে x = হচ্ছে 30°। তাহলে cot x = কী হবে, cot x মানে হচ্ছে cot 30°, cot 30° ভ্যালু হচ্ছে √3। ওকে, কোশ্চেন নাম্বার 6-1 সমাধান করো a/ax - 1 + b/bx - 1 = a + b বলে সমাধান বের করতে বলেছে, ভালো কথা।
তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখে নিই a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান রাইট হ্যান্ড সাইডে রয়েছে a প্লাস বি করা হলো, যেটা লেফট হ্যান্ড সাইডে a বাই এক্স মাইনাস ওয়ানটাকে রেখে দেওয়া হলো, রাইট হ্যান্ড সাইড থেকে প্লাস বিটাকে লেফট হ্যান্ড সাইডে আনা। আবার রাইট হ্যান্ড সাইডে এটা যেমন ছিল লেফট হ্যান্ড সাইড থেকে প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ানটাকে এদিকে পাঠিয়ে দেওয়া হলো। তো সেখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই, এদিকে দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান এ মাইনাস এ বি এক্স প্লাস বি, আর ডান দিকেও ভগ্নাংশের যোগ বিয়োগ করে এটা দাঁড়াচ্ছে। ডান দিকের পুরো টার্মটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস করে বাঁ দিকে আনলাম ইকুয়াল টু। এবার এই মাইনাসটাকে যদি এটার সাথে গুণ করে দেওয়া হয়, মানে সাইনটা চেঞ্জ করে দেওয়া হয়, সো ইট বিকামস প্লাস। আর মাইনাসটা হলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাসে মাইনাস বিটা হবে এ প্লাস বি, আর এটা মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান। এবার এই দুটো টার্ম থেকে, এই যে ফার্স্ট আর লাস্ট, এই দুটো থেকে আমরা এ প্লাস বি মাইনাস এ বি এক্সটাকে কমন নিচ্ছি। তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্সকে যদি কমন নিই, তাহলে প্রথমটা থেকে পড়ে থাকবে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান, আর দ্বিতীয়টা থেকে পড়ে থাকবে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এটা ইন্টু এটা ইকুয়াল টু জিরো, এর মানেটা কি? আইদার এ প্লাস বি মাইনাস এ বি এক্স এটা জিরো, অর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান এটা জিরো। যদি এটা জিরো হয় সেক্ষেত্রে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এ বি এক্স, ওখান থেকে এক্সটা বেরোচ্ছে এ প্লাস বি বাই এ বি হয়ে গেল। যদি এটাকে জিরো ধরে নিই সেক্ষেত্রে ভগ্নাংশে যোগ করলে এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান লসাগু বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান। এই লসাগু পার্টটা যেহেতু ডান দিকে জিরো রয়েছে, কোনাকুনি গুণ করে দিলে জিরো। এই দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এ প্লাস বি মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু, মাইনাস টুটা ওদিকে গেলে গিয়ে প্লাস টু, তাহলে সেখান থেকে এক্সটা বেরোচ্ছে টু বাই এ প্লাস বি। ওকে, 6-2 কোশ্চেনটা ছিল কোনো প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। আচ্ছা, আমরা ধরে নিলাম প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে এক্স। এবার প্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা আমাদের একদম ছোটোবেলায় ছিল। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যে ভগ্নাংশের, একটা ভগ্নাংশে কী থাকে, লব আর হর। তো যে মনে কর যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, যার মানটা সর্বদা একের থেকে ছোট হয়। যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট, মানে যার মানটা একের থেকে ছোট, সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তা আমি ধরে নিলাম প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে এক্স, তার মানে অবভিয়াসলি এর মানটা একের থেকে ছোট হবে। এবার তার অনন্য মানে কি, উল্টে দেবো ওয়ান বাই এক্স। তাহলে এক্স যদি একের থেকে ছোট হয় তাহলে অবভিয়াসলি ওয়ান বাই এক্সটা একের থেকে তো বড় হবে। মানে আজকে যদি এটা 2/3 হয়, এটার অনন্য কী হবে, 3/2। তাহলে এইটা বড় না এটা বড়, অবভিয়াসলি এটা বড়। তার মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু অনন্যটা সেই ভগ্নাংশের থেকে বড় হচ্ছে। এটা না বুঝলে আপাত দৃষ্টিতে মনে হবে ওয়ান বাই এক্স ছোটো এক্স বড়, বাট না, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অনন্যকের মানটা তার থেকে বড়। এবার প্রশ্নে বলে দিয়েছে যে এদের দুজনের অন্তর হচ্ছে 9/20, মানে বিয়োগফলটা, ডিফারেন্সটা। সেখান থেকে আমরা ভগ্নাংশের বিয়োগ করে ক্যালকুলেশন করে একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি 20x² + 9x - 20 = 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে এক্সের দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 4/5 আর একটা হচ্ছে -5/4। অবভিয়াসলি এটা তো হবে না, তার মানে 4/5 যার লব ছোট হর বড়, এটাই হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ।